কল রেকর্ড কর, সব রেকর্ড কর, গালাগালি কর, তোর রেকর্ড কর। সামনে যাই এদিকে মারবো। मेरा भाई बच्चा बच्चा एक नंबर हेलो मैम আমি রাজনগর থেকে বলছি। রাজনগর স্কুল মাঠে অনেকগুলো মদতি মদ খাচ্ছে আর পার্টি করছে। আমি আমার বাড়িতে এইমাত্র এসছে, আমার অফিস ছেড়ে আমার ভাই 4-5 ভাই এসছে কাকরাবন থেকে, ওরা আমাকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আমাদের বাড়িতে জাস্ট এসছে। আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে, 8টা সিসি ক্যামেরা আছে। দেখুন ওরা আমাদের সব আমাকে মেরেছে, আমার বাড়ির বাবাদেরকে মেরেছে, আমার ভাইদেরকে মেরেছে। এখানে বিশ্রী বিশ্রী ভাষা গালাগালি করছে। এখন আমার ভাইদের বাড়িতে যেতেই দেন। এখানে প্রচন্ড মারধর হয়েছে। 10 ঘাট রাজনগর স্কুলের একটু সামনে। আমাদের নাকি কেটে ফেলবে, মেরে ফেলবে, মানে বিশ্রী বিশ্রী ভাষা গালাগালি করছে। বেগম জেসমিন আক্তার, বেগম জেসমিন আক্তার। কুত্তার বাচ্চা সব রেকর্ড কর, সব রেকর্ড কর। দাদা আমি হ্যালো স্যার, আমি ওই জেসমিন কইতাছি। 10 ঘাট রাজনগর স্কুলের লগে যে জেসমিন। আমি মাত্র অফিস থেকে আসছি, তো অফিস থেকে আমার ভাই কাকরাবন, আমার কাকরাবন থেকে আমার ভাই দুজনে তারপর আমার বাড়ির ভাড়াটিয়াটারে আইসে। আমি ওদেরকে একটু আড্ডা দিতেছি, 5 মিনিট দেবো আইসে। আমার বাড়ির সিসি ক্যামেরা আছে না, তখন অফিসে আছে, অফিসে তো লোক করেন না। এখানে তো মারধর করতেছে, গালাগালি করতেছে। সব রেকর্ড কর, সব কথা রেকর্ড স্যার। ম্যাডাম আমি জেসমিন কইতেছি, আপনারা যে আমার কল করছিলেন আজকে রাজনগর থেকে বলছি, 10 ঘাট রাজনগর স্কুলের লগে 12 স্কুলের লগে। ম্যাডাম এই ব্যাপারে ফোন করছি না, একটু কথা শুনেন। আমি এখন বাড়িতে এসেছি, হ্যাঁ
তো আমরা বাড়ির ঢোকার রাস্তার মধ্যে এখানে 15-20 জন ছেলে পাড়ার লোক সব মদ খাইতেছে আর পার্টি করতেছে। তো আমার ছোট ছোট দুটা ভাই আছে, দুটা ভাইয়ের লোক দুটা বন্ধু হয়েছে, আর আমার অফিস স্টাফরা আর বাড়ির ভাড়াটিয়ারা আমরা 10 মিনিট আমার বাড়ি ঢুকছি, জাস্ট আমার বাড়িটা দেখছে, আমার সিসি ক্যামেরা চাপটা নিলে আমি চেক করেন লগে লগে আমার বাইরেরা আমি এক গাড়িতে মুখে উঠতেছি, সবাই ধৈরা মারছে, আমারও মারছে, আমার ভাড়াটিয়া মহিলারাও মারছে, সবাই মারছে এবং বিশ্রী পেশা গালালি জন্য করতেছে। তারা যাইতে যান আমার বলে কাটতে লাগবো, আমরা সবাই বলে কাটতে লাগবো, মেরে লাগবো, তারা সবাই একজুট আছে। এখান থেকে আমরা থাকতে পারতাম না, কীভাবে উঠাইবো, এখন প্রচণ্ড উশৃঙ্খল চলতেছে। এখানে তো আপনারা আসতেই, এখানে প্রচণ্ড হাই হুল্লা লেগে গেছে, প্রায় 40-50 জন মানুষ এখানে ঘটনা হলো আপনার উপর যে আক্রমণ হয়েছিল 25শে ডিসেম্বর, তো আক্রমণকারী কয়েকজনের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন, তো তাদের বিষয়ে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। যারা আমার উপর আক্রমণ করছে এবং আমাকে হুমকি ধমকি দিচ্ছে এবং বাড়িতে থাকতে দিচ্ছে না, তাদের মধ্যে একজন হলো মৃণাল কান্তি উর্ফে মিনু, যাকে সবাই মিনু নামে চিনে। উনি আমাদের এলাকার বুথ সভাপতি। উনার আকাম কুকামের অনেক কিছুই আছে যার জন্য মানুষ মুখ খুলে না ভয়ে, কেননা উনি ওই এলাকার বুথ সভাপতি। এছাড়া বাম আমলের বিধায়ক রতনলাল নাথের খুব কাছের লোক ছিল, তখনও উনি খুব আকাম কুকাম করতো। তারপর ত্রিপুরা 25শে ডিসেম্বর আপনার উপর যে আক্রমণ হয়েছিল, তো যারা ছিল আক্রমণকারীরা এলাকার লোক যারাই ছিল, তাদের মধ্যে কিছু বলার আছে আপনার? কারোর বিরুদ্ধে কিছু বলবেন? হ্যাঁ, আমার বলার আছে, কারণ আমার এলাকাতে যারা আমাকে বাড়ি করে থাকতে দিচ্ছে না এবং আমাকে আক্রমণ করছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, বিভিন্ন বাজে কাজের সাথে আমাকে জড়িয়ে দিচ্ছে মিথ্যা অভিযোগে। এর মধ্যে একজন আছে আমার এলাকারই সাংবাদিক, ওনাকে সবাই চিনে। তো এছাড়া আমার এলাকার বুথ প্রেসিডেন্ট, বুথ সভাপতি মৃণাল কান্তি উর্ফে যারে সবাই মিনু নামেই ডাকে, মিনু বললে সবাই চিনে। উনি বাম আমলের রতনলাল নাথের খুব কাছের লোক ছিল। তো তখন উনি খুব আকাম কুকাম করতো, কিন্তু উনার ভয়ে কেউ কোনোদিন মুখ খোলেনি, পুলিশও উনাকে অ্যারেস্ট করতে পারেনি বা পুলিশও উনার কুকর্মের কারণে কিছু করতে পারেনি। তো ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরে উনি বিধায়ক সুরজিৎ দত্ত স্যারের হাতে পায়ে ধরে বিজেপিতে নাম লেখায়। তারপর উনার কুকর্মের কারণে সুরজিৎ দত্ত উনাকে মাইকে অ্যানাউন্স করে উনাকে ভালো হওয়ার জন্য অনেক হুমকি ধমকি দেয়। তারপর বিধায়ক সুরজিৎ দত্তের হাতে পায়ে ধরে আবারও উনি বিজেপিতে নাম লেখায়। বিজেপিতে নাম লেখানোর পরে উনার উদ্দেশ্য একটাই, উনি নেশার জগৎ যারা নেশার কারবারি করে তাদের থেকে হাফতা নেওয়া এবং জাগার দালালি করা। উনি বরজলা, পটনগর, গান্ধীগ্রাম, তারপর সুইচগেট, লেকের পার, এছাড়া বিভিন্ন জায়গাতে জাগার দালালি করে। উনার উদ্দেশ্য একটাই ছিল যে আমার এলাকাতে আমি তো অসহায় মহিলা, আমি তো ডিভোর্সি মহিলা, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে থাকি, আমার বাড়িটা দখল করে নিলে উনি কম রেটে বিক্রি করতে পারবে, আমি কম রেটে বিক্রি করে দেবো, উনি বেশি রেটে বিক্রি করতে পারবে। যার কারণে উনার একটাই টার্গেট ছিল আমার বাড়িটা দখল করা। তাছাড়া উনি গত বছর আমার থেকে ক্লাবটা নতুন হয়েছে, এখানে এই ক্লাবটা আমি যখন এসেছিলাম 7-8 বছর হয়েছে, তখন তো এই ক্লাবটা ছিল না। তখন আমি 20,000 টাকা খুশি হয়ে দিয়েছি, আর প্রতি বছর 2-3 হাজার টাকা করে দুর্গা পূজা করার জন্য দিয়ে দিতাম চাঁদা। তো গত বছর হওয়ার পরে উনি আমার থেকে 2 লাখ টাকা চান, যেহেতু আমি উনার ক্লাব নতুন হয়েছে, আমি এখানে একটা মহিলা থাকে, আমাকে প্রেশার ক্রিয়েট করলে আমি দিতে বাধ্য হবো, সেই জন্য 2 লাখ টাকা না দেওয়াতে উনি এবং উনার শালা শঙ্কর সূত্রধর আমাকে হুমকি দেয় যে আমি এখানে কি করে এই এলাকাতে বসবাস করি এবং এই এলাকাতে থাকি, এই বাড়িতে থাকি, আমাকে দেখিয়ে দেবে, এই এলাকা থেকে আমাকে বিচ্যুত করবে, প্লাস এই এলাকাতে আমাকে শান্তি মতো থাকতে দেবে। 2 লাখ টাকা কেন চেয়েছিল? 2 লাখ টাকা চেয়েছিল উনাদের ক্লাবে নাকি আমাকে এখানে এলাকাতে থাকতে হলে আমাকে 2 লাখ টাকা দিয়েই থাকতে হবে। এই ঘটনাটা কোনো প্রশাসনিক কাউকে জানিয়েছিলেন? আমার থেকে 2 লাখ টাকা জানিয়েছিলাম, জাস্ট আমার আত্মীয় স্বজন রিলেটিভ সবাইকে জানিয়েছিলাম। এছাড়া আমার একজন ফ্রেন্ড ছিল জনবার্তা নিউজের মালিক মান্না দেব, আমি ওনাকেও জানিয়েছিলাম। তো উনিও আমাকে জাস্ট সান্ত্বনা দিয়েছে, এমন কিছু বলেনি, বলেছে যাই হয়েছে ঠিক হয়েছে, যদি এমন কোনো ঝামেলা তারপর প্রশাসনকে জানাবো। তারপর এমন কোনো সরাসরি কোনো ঝামেলা করেনি, জাস্ট পিছন সমালোচনা করতো। আমার বাড়িতে কোনো ভাড়াটিয়াই যেতে দিত না, ভাড়াটিয়া যদি বাড়িঘর দেখতে যেত রাস্তা থেকে ওরা ঘুরিয়ে দিত। তারপর সে আক্রমণকারীর আরেকজন শঙ্কর সূত্রধর মিনুর শালা, উনি 1999 সালে তপন সার দোকানের অপোজিট সাইডে রাজনগর স্কুলের পাশে একটা বুথ অফিস ছিল, ওইখানে অনেক আকাম কুকাম করে, এক মহিলার সাথে আকাম কুকাম করে এবং হাতে নাতে ধরা পড়ে। তারপর উনার বিরুদ্ধে রেপ কেস হয়, এমনকি পুলিশ তাকে অ্যারেস্টও করে। তারপর উনি কোনো ক্রমে ওই কেস থেকে কিভাবে উনি হয় সেটা আমি জানি না। তারপর ওনার নজর ছিল আমার উপর, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি, কারণ আমি ওর মতন দুশ্চরিত্রা না।
ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমি আমার বাকি টাইম আমি আমার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে বিজি থাকি। দুষ্টরিত্র শঙ্কর অনেক রকমের চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার, এমনকি তখন সার দোকানের অপোজিট সাইডে একটা পাটার মাংস বিক্রি করে, ওইখান থেকে প্রায় সময় আমার ছেলেকে রাস্তায় পাইলে ওইখান থেকে পাটার মাংস কিনে আমার বাড়িতে পাঠাইতো, এমনকি আমার জন্য ড্রেস ট্রেসও পাঠাইতো, কিন্তু সেগুলো কোনোদিন আমি অ্যাকসেপ্ট করিনি। প্রায় সময় বলতো আমার বাড়িতে রাতে যাওয়ার জন্য, কিন্তু আমি ওইগুলো অ্যাকসেপ্ট করিনি। পুলিশ যদি কোনোদিন ইনভেস্টিগেশন করে ওনার নাম্বার আর আমার নাম্বারে কি কথা হয়েছিল সব পুলিশ বের করতে পারবে, তাতে আমি নিঃসন্দেহে বলতে পারবো। কারণ আমি ওনাকে কোনোদিনও পাত্তা দিই না, এছাড়া আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, সেটা আইন বের করতে পারবে। ওনার নাম্বার আর আমার নাম্বারে যদি ট্যাগ করে যে ওনার মধ্যে আমার মধ্যে কি কথা হয়েছিল। আমরা আজকে গিয়েছিলাম আপনার বাড়িতে ফুটেজ কভার করার জন্য, তো দেখলাম বাড়ির কন্ডিশন খুবই খারাপ আছে, যেটা তো ওই দিন যা হয়েছিল তার পরবর্তীতে এখন তো হয়তো আপনি থাকতে পারছেন না বাড়িতে, বা কি বলবেন এই যে বাড়ি ছেড়ে বাইরে আছেন, কবে যাবেন, কি করবেন, কি বলতে চান এই ব্যাপারে? এখনো আমি কিছু জানি না। আমি পুলিশকে কালকেও গিয়েছিলাম যে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো ওরা চুরি করে নিয়েছে, যার কারণে আমি বাড়িতে কি আছে না আছে সম্পূর্ণভাবে জানি না। যতটুকু আমার ছেলে মেয়ে গেছে দেখলাম যে আমার নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আমার যে জায়গার দলিল পর্চা ওইগুলো, আমার পাসপোর্ট A to Z, তাছাড়া আমি যে স্বর্ণ গয়না কিনেছি ওইগুলোর ডকুমেন্টস কালিকা জুয়েলারি থেকে কিনেছি যে সবগুলোই ওরা নিয়ে গেছে। তো যার কারণে আমি চেয়েছিলাম বাড়িতে গিয়ে যদি এক দুটা পেয়ে যাই, বাট যেতে পারিনি। পুলিশকে বললে পুলিশ বলে একবার তোমার জন্য পুলিশ তোমাকে বাঁচাতে গিয়ে আমরা সবাই মার খেয়েছি, আমরা তোমার জন্য কতবার মার খাবো, এখন যদি তোমাকে আমরা নিয়ে তোমার বাড়িতে যাই, ওইখানে সিচুয়েশন এত খারাপ, ওইখানে লোকগুলো এত খারাপ, এখন তোমাকে বাঁচাবো না আমরা বাঁচবো, এখন তোমাকে নিয়ে ওইখানে গেলে একটা হাই হল্লা সৃষ্টি হবে এবং আমাদেরকেও মার খেতে হবে। যার কারণে আমি চাই না যে তুমি এখন যাও, পরিস্থিতি সামালে আসুক, সবাই অ্যারেস্ট হোক, অ্যারেস্ট হওয়ার পরে আমরা ইনভেস্টিগেশন করছি, কেস হয়েছে, দেখছি কি করা যায়, তারপর তুমি আমরা পারমিশন উপর থেকে পারমিশন আসলে তারপর তুমি বাড়িতে যাবে। কিন্তু বাড়ি ঘরে আমার যে স্বর্ণ গয়না 30 ভরি স্বর্ণ, 50 ভরি রূপা, 7 লাখ টাকা, 4টা আমার ছেলে মেয়ে, 2টা মোবাইল, 7 লাখ টাকা নগদ ছিল? 7 লাখ টাকা আমার নগদ ছিল, আমার ব্যাংক স্টেটমেন্টও আমার কাছে আছে, আমি সেটা আইনের কাছে প্রমাণ দেবো। আর 4টা মোবাইল, 2টা মোবাইল ওপো মোবাইল, আর একটা Vivo V30e, আর একটা Ultra S24 যেটার দাম ছিল 1,35,000 টাকা। ওই 4টা মোবাইল একটা মোবাইল আমার হাত থেকে ছিনিয়ে নেয়, আর বাকি স্বর্ণ গয়না, টাকা পয়সা, মোবাইলগুলো একটা ডয়ারে ছিল, ওই ডয়ারের লকটা শাবল দিয়ে ভেঙে কেবল অপারেটর বিষ্ণু এবং বিষ্ণুর কর্মচারী আর গৌতম সাহা আর কমল দেবনাথ ওরা মিলে আমার চোখের সামনেই ওরা আমার ডয়ারের লক ভেঙে আমার টাকা পয়সা, স্বর্ণ গয়না সবকিছু লুটিয়ে নিয়ে গেছে। এবং ঘর থেকে বিষ্ণুর বউ এবং গৌতম সাহার 3 বোন আমাকে মারতে মারতে ঘর থেকে বের করেছে। বের করার পরে যখন আমাকে মারতে মারতে খেতে নিয়েছে, তারপর পুলিশ সামনে এসছে এবং পুলিশের সঙ্গে ওরা হস্তাহস্তি করেছে পুলিশের সঙ্গে, এবং বাকিরা মেরেছে আমাকে, কেউ মেরেছে পুলিশকে, কেউ মেরেছে আমাকে, এভাবে মারপিট করতে করতে শেষ পর্যন্ত আমার মাথা ফাটিয়ে দিল। সারা শরীরে আমার মানে এত মারধর, এত অত্যাচার, এত টর্চার ছিল আমার শরীরের উপর যে আমি নিজের মানে দাঁড়িয়ে যে আমি মানে সুস্থ শরীরে যে দাঁড়াবো, সুস্থ শরীরে যে আমি হাঁটবো এমন ক্ষমতা আমার ছিল না। তারপর মহিলা পুলিশ কনস্টেবল আমাকে গাড়ি দিয়ে, আমি চাই আমার বাড়িতে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন A to Z ভাঙচুর, লুটপাট এবং টাকা পয়সা সবকিছু মিলিয়ে 50 থেকে 60 লাখ টাকা ভাঙচুর, লুটপাট হয়েছে। তো আমি চাই আমি যদি কোনো ইলিগাল কাজের সাথে জড়িত থাকি বা আমি যদি কোনো অবৈধ কাজে জড়িত থাকি বা করে থাকি, সেটার প্রমাণ সবাই মিলে দিক, আইন আমাকে শাস্তি দিক। আর যদি না করে থাকি, প্রমাণ যদি ওরা দিতে না পারে, ওদের শাস্তি হোক, যে যাদের বিরুদ্ধে আমি কেস করেছি, কমপ্লেন করেছি, ওরা সবাই আমাকে মান সম্মান মতন আমাকে যেমন মারপিট করতে করতে বাড়ি থেকে বের দিয়েছিল, ওরা যেন আমাকে ফুল ছিটিয়ে বাড়িতে নেয়। আমি সে আবেদন সরকারের কাছে এবং এলাকাবাসীর কাছে এবং রাজ্যবাসীর কাছে করব, ওদের যেন শাস্তি হয়। আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষয়ক্ষতির জন্য ওরা আমাকে দিতে বাধ্য হয়। রাজ্যবাসী, ত্রিপুরাবাসী এবং এলাকাবাসী, সারা ত্রিপুরার মানুষ যেন আমার জন্য আওয়াজ তুলে, সবাই যেন আমার কথাটা বিশ্বাস করে। আমি যদি ভালো খারাপ হয় সেটার জন্য আইন আমাকে শাস্তি দিক, প্লাস আমার ক্ষয়ক্ষতি সবকিছু দিয়ে আমাকে যেন আমার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় মান সম্মান মতো।